আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো বিজ্ঞান শাখায় বিষয় রসায়ন বিষয়ে, আমরা এই ভিডিওতে তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার পূর্বে চ্যানেলে এবং ভিডিওতে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং এর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবা, এবং কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিবা। প্রথমে আমরা আলোচনা করব মৌলিক ও যৌগিক পদার্থ, এরপর আলোচনা করব পরমাণু ও অণু, এরপর আমরা আলোচনা করব মৌলের প্রতীক, এখান থেকে মৌলের ইংরেজি নাম এবং মৌলের ল্যাটিন নাম, এরপর সংকেত, পরমাণুর ভেতরের কণা, এখান থেকে মূল কণিকা সম্পর্কে আলোচনা করব, এরপর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং পরমাণুর মডেল সম্পর্কে আলোচনা করব। এরপরে অন্য এক ভিডিওতে পরবর্তী পর্যায়ক্রমে আমরা ভিডিওগুলো তোমাদের জন্য উপস্থাপন করব। এরপরে রয়েছে পারমাণবিক শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তো আমরা এখন প্রথমে তোমাদের জন্য যে আলোচনা করব আমরা মৌলিক পদার্থ নিয়ে। তাহলে মৌলিক পদার্থ কাকে বলা হয়? এখানে মৌলিক পদার্থের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, কয়েকটি উদাহরণ দিতে পারি তোমাদের জন্য। তোমরা নিশ্চয়ই সোনা, রূপা এবং লোহা দেখেছো। বিশুদ্ধ সোনাকে তুমি যতই ভাঙো না কেন, শুধু বিশুদ্ধ সোনারই কণিকা পাবা। এখান থেকে রূপা এবং লোহার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, ঠিক আছে? পদার্থ ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। আর এরকম আরও কিছু মৌল রয়েছে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি। এ পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এগুলোর মধ্যে 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়, বাকি মৌলগুলো গবেষণাগারে তৈরি করা হয়েছে। এগুলো কৃত্রিম মৌল বলে। যেগুলো গবেষণাগারে তৈরি করা হয় সেগুলোকে বলা হয় কৃত্রিম মৌল। তুমি কি জানো তোমাদের শরীরে মোট 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে? তাহলে আমাদের শরীরে এই 118টি মৌল থেকে কয়টি মৌল রয়েছে? 26টি মৌল রয়েছে। এরপরে আমরা আলোচনা করব যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ কাকে বলা হয়? মৌলিক পদার্থ ভাঙলে শুধু মৌলিক পদার্থ পাওয়া যায়, কিন্তু এখানে যৌগিক পদার্থ কাকে বলা হয়েছে? যদি তুমি পানিকে ভাঙা হয়, যদি তুমি পানিকে ভাঙো বা রাসায়নিক বিশ্লেষণ করো বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করা হয়, শুধু আমরা এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুগুলোই দেখতে পাবো। এখানে যেখান থেকে আমরা যদি বিশুদ্ধ পানিকে যেখান থেকেই সংগ্রহ করি না কেন, তবে কিন্তু দুটি ভিন্ন মৌল হাইড্রোজেন এবং অক্সিজেন এখান থেকে পাওয়া যাবে। তুমি যেখান থেকে এই পানি, সেখানেই তুমি দুইটি পরমাণুর উপস্থিতি লক্ষ্য করবে। পরমাণু দুইটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন, অর্থাৎ এইটাকে বলা হয় অণু। এই অণুটি আমরা যেখান থেকেই সংগ্রহ করি না কেন, শুধু এখানে আমরা বিদ্যমান পাবো কি? হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু। এর অনুপাতগুলো ঠিকই থাকবে। এরপরে আমরা আরেকটি উদাহরণ দিতে পারি চকের ক্ষেত্রে। তাহলে আমরা চকের কথা বলতে পারি। চকের মধ্যে 3টি পরমাণু রয়েছে। পরমাণুগুলো হচ্ছে ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন। তাহলে চকের ক্ষেত্রে 3টি পরমাণু থাকে, ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন। এর অনুপাতগুলো একই বিদ্যমান থাকবে। পদার্থ কাকে বলে একটু আমরা জেনে নেই। যে পদার্থকে ভাঙলে 2 বা 2 এর অধিক মৌল পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। তাহলে যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে, এটা একটা পদার্থ, এটা একটা পদার্থ, যে পদার্থকে, অর্থাৎ এই যে কোনো পদার্থকে যদি আমরা ভাঙি, তাহলে ওই পদার্থগুলোর মধ্যে 2 বা 2 এর অধিক মৌল পাওয়া যাবে, তাকে বলবো আমরা যৌগিক পদার্থ। তাহলে উদাহরণ হিসেবে আমরা বললাম পানি এবং চক। এরকম আমরা বলতে পারি কার্বন ডাই অক্সাইড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিথেন গ্যাস ইত্যাদি বলতে পারি। এরপর আমরা পরমাণু এবং অণু। পরমাণু কাকে বলে? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান রয়েছে। আমরা যেমন নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান, আর অক্সিজেনের পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান থাকে। এরপরে আমরা অণু বলবো কাকে? অণু হচ্ছে 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনে মাধ্যমে যুক্ত থাকলে তাকে
অণু বলে। অণু হিসেবে আমরা উদাহরণ দিতে পারি, পরমাণু এবং অণুর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে পরমাণু হচ্ছে হাইড্রোজেন মৌলিক পদার্থের ক্ষেত্রে হয়, যেমন অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন, নিয়ন, এরকম ইত্যাদি হতে পারে। এরপরে অণুর ক্ষেত্রে আমরা ধরতে পারি, যেহেতু বলা হয়েছে অণু কাকে বলে, দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু একত্রে মিলিত হলে তাকে কি বলে, অণু বলে। যেমন এখানে আমরা বলতে পারি H2, এটা একটা অণু। তারপরে আমরা বলতে পারি H2O অণু, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা অণু। তারপরে Cl2, এটা একটা অণু হবে। তারপরে আমরা বলতে পারি কার্বন ডাই অক্সাইড, এটা একটা অণু। তারপর অক্সিজেন, এটা একটা অণু হবে। তাহলে আমরা এগুলোকে উপরের গুলোকে আমরা পরমাণু ধরবো, আবার নিচের গুলোকে আমরা অণু বললাম। একটি পরমাণু বিদ্যমান আছে, এই জন্য এগুলো হচ্ছে পরমাণু। আর এখানে দেখি একের অধিক সংখ্যক পরমাণু রয়েছে, এই জন্য এগুলো হচ্ছে পরমাণু। এ সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা পাবো। তাহলে আলোচনা করব কি, মৌলের প্রতীক। তা আমরা এখানে লিখলাম কি, মৌলের প্রতীক লেখার নিয়ম। যে মৌলের প্রতীক কিভাবে আমরা লিখতে পারি, যে মৌলের প্রতীক কাকে বলে, কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, বা মৌলের প্রতীক বা প্রতীক বলে শুধু আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা যেহেতু ইংরেজি নামের কথা বলছি এবং ল্যাটিন নামের, তাহলে এই দুইটি উদাহরণ শর্ট আকারে দিছি তোমাদের। মৌলের ইংরেজি নামের ক্ষেত্রে আমরা যদি হাইড্রোজেন আমরা ধরি, হাইড্রোজেনের ইংরেজি শব্দটি হচ্ছে HYDROGEN, হাইড্রোজেন। এর প্রতীকটা কি হবে, দেখো হাইড্রোজেন উচ্চারণের ক্ষেত্রে যে অক্ষরগুলো আসবে, প্রথম আমরা এক অক্ষরের ক্ষেত্রে যদি আসে তাহলে আমরা অবশ্যই ইংরেজি অক্ষরগুলোকে বড় হাতের অক্ষরে লিখব, এবং দুই অক্ষরের হলে অবশ্যই প্রথম অক্ষরটি বড় হাতের এবং দ্বিতীয় অক্ষরটি আমরা ছোট হাতের করে লিখব। এখান থেকে দেখো হাইড্রোজেন উচ্চারণের ক্ষেত্রে HY, হাই 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 H আসে, তাহলে আমরা প্রতীক হিসেবে লিখব H, তাহলে বড় হাতের অক্ষরে লিখে দেব। এরপরে অক্সিজেন, অক্সিজেন, ও কথাটা অক্সি কথাটার মধ্যে ও কথাটি উচ্চারিত হচ্ছে, তাহলে এখান থেকে আমরা ও অক্ষরটি আমরা নিব, বড় হাতের অক্ষরে লিখে দেব, আমরা এইভাবে লিখে দেব। এরপরে দেখো নাইট্রোজেন, NY, NITROGEN, যে নাইট্রোজেন, এর উচ্চারণের ক্ষেত্রে এন শব্দটি উচ্চারিত হচ্ছে, তাহলে আমরা এটাকে বড় হাতের অক্ষরে প্রতীক আকারে লিখতে পারি। এরপরে যদি আমরা একের অধিক অক্ষরের কথা বলি, তাহলে আমরা ক্লোরিন কথাটি নিয়ে আসতে পারি। ক্লোরিনের ক্লো, কয়লয় ওকার, ক্লো, তাহলে এখানে আমরা Cl লিখতে পারি। এর প্রতীক আকারে কি লিখবো আমরা, Cl, সিটা বড় হাতের, এলটা ছোট হাতের লিখবো। এরপরে দেখো ল্যাটিন নামের ক্ষেত্রে, মৌলের প্রতীকের ল্যাটিন নামের ক্ষেত্রে দেখো সোডিয়াম। তাহলে সোডিয়াম শব্দটি হচ্ছে মৌল, এর ল্যাটিন নামটি হচ্ছে নেট্রিয়াম। নেট্রিয়াম উচ্চারণের ক্ষেত্রে দেখো আমরা কি লিখে থাকি, এনে কথাটি অক্ষরগুলো এসেছে, তাহলে আমরা প্রথম অক্ষরটি বড় হাতে লিখলাম, দ্বিতীয় অক্ষরটি আমরা ছোট হাতে লিখলাম। তাহলে সোডিয়াম উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতেছি SODIUM, সোডিয়াম হয়, কিন্তু এখানে এটা তো ইংরেজি ভাষা থেকে আসে নাই, এটা এসেছে ল্যাটিন ভাষা থেকে, এজন্য এটা হবে প্রতীক হবে কি, এটার প্রতীক হবে নেট্রিয়াম। তাই এর ইংরেজি নাম হচ্ছে নেট্রিয়াম, এর প্রতীক হলো N। এরপরে কাপ্রাম, তাহলে কপার উচ্চারণের ক্ষেত্রে কিন্তু ইংরেজি নামটি আসে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি নামে এসেছে, এটা ল্যাটিন নাম থেকে এসেছে, কাপ্রাম। তাহলে কপারের প্রতীক কি হবে, সিটা বড় হাতে লিখবো এবং ইউটা ছোট হাতে লিখলাম। এরপরে গোল্ড, অ্যারাম, তাহলে গোল্ড আমরা জানি জি দিয়ে শুরু হয়, কিন্তু এখানে ইংরেজি নাম থেকে আসে না এসে এটা শব্দটি নেওয়া হয়েছে কোন ভাষা থেকে, ল্যাটিন ভাষা থেকে, এজন্য এখানে অ্যারাম শব্দ থেকে আমরা গোল্ড শব্দটি এসেছে, ল্যাটিন শব্দ থেকে এটা এসেছে। এর প্রথম উচ্চারণের ক্ষেত্রে দেখা গেল, এর উচ্চারণের ক্ষেত্রে আসে AU, এই জন্য এটাকে বড় হাতের লিখে ইউটাকে আমরা ছোট হাতের লিখে দিলাম। তাহলে সোডিয়ামের প্রতীক হলো Na, কপারের প্রতীক হলো Cu, গোল্ডের প্রতীক হলো AU। তা আমরা বিষয়গুলো বুঝতে পারছি তো, যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবো। এরপরে আলোচনা আমরা করব মৌলের প্রতীক লেখার কিছু নিয়ম রয়েছে। এখান থেকে আমি 3টি নিয়ম তোমাদেরকে বলছি, বইয়ে দেওয়া আছে 3টি নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয় এবং তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরে
প্রকাশ করতে হবে। এরপরে দ্বিতীয় নিয়ম হচ্ছে যদি 2 বা 2 এর অধিক সংখ্যক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার বড় হাতের দিয়ে প্রকাশ করতে হয়। অন্যগুলোর ক্ষেত্রে প্রতীকটি 2 অক্ষরে লেখা হয়। নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং নামের অন্য একটি অক্ষর ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয়। 2 অক্ষরে হলে প্রথম অক্ষরটা হবে বড় হাতের এবং দ্বিতীয় অক্ষরটা হবে ছোট হাতের। এবং তৃতীয় যে নিয়মটি হচ্ছে কিছু মৌলের প্রতীক এসেছে ল্যাটিন নাম থেকে। এখন আমরা আলোচনা করব সংকেত, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় ফর্মুলা। ফর্মুলা তাহলে সংকেত কাকে বলে? সংকেত হচ্ছে কি অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। তাহলে মৌলের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, যৌগের সংক্ষিপ্ত রূপকে হচ্ছে সংকেত বলে। সেটা যৌগ কি হয়? অণু হয়। তাহলে আমরা সংকেত হিসেবে লিখতে পারি যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন। যদি আমরা হাইড্রোজেনকে ধরি অণু হিসেবে, হাইড্রোজেন যেমন হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি পরমাণু রয়েছে। হাইড্রোজেন যদি একাধিক পরমাণু যুক্ত করা হয় যেমন H2 করা হয় তাহলে এখানে কয়টি পরমাণু হলো? 2টি। তাহলে এটা হচ্ছে কি একটা অণু, এটার নাম কি হচ্ছে অণু। তাহলে এটা একটি সংকেত, এটা কি হাইড্রোজেনের সংকেত। এরপরে আমরা বলতে পারি যদি পানির সংকেত কি হবে? পানির সংকেত H2O। তাহলে এখানে দেখো এটা একটা অণু, তাহলে পানির অণু, এই পানির অণুটা হচ্ছে একটি সংকেত। তাহলে এটা অণু হলো, অর্থাৎ এটা যৌগ, যৌগটাও সংকেত, অণুটা হচ্ছে সংকেত। তাহলে আমরা এখানে অণু যদি প্রকাশ করি তাহলে আমরা ওইটাকে বলবো সংকেত। যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে এখান থেকে আমরা সংকেত কথাটি বুঝলাম যে 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু একত্রিত হলে তাকে আমরা সংকেত বলবো। সেই সংকেতের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে নাইট্রোজেন কথাটি, নাইট্রোজেন অর্থাৎ নাইট্রোজেন শুধু যদি N থাকে সেটা হয় পরমাণু, আর আমাকে অণুতে প্রকাশ করলে হবে সংকেত। এটা আছে প্রতীক আকারে, যখন আমরা এখানে পরমাণু সংখ্যা একাধিক করে দেব তখন হবে সংকেত। এখানে নাইট্রোজেনের সংকেত হবে N2। এরপরে অ্যামোনিয়ার সংকেত কি আছে দেখো, N এবং H নিয়ে হচ্ছে অ্যামোনিয়া। তাহলে একটা N এবং হাইড্রোজেন 3টা নিয়ে হলো অ্যামোনিয়ার সংকেত। তারপরে ক্লোরিন, আমরা জানি ক্লোরিনের প্রতীক কি? Cl। ক্লোরিনের প্রতীক হচ্ছে Cl। যদি অণুতে প্রকাশ করতে যায় তাহলে আমাদের কি হবে? Cl2, তখন হবে এটা সংকেত। তাহলে সিটাকে বড় হাতে, এলটাকে ছোট হাতে রেখে আমরা 2 দিলাম, তাহলে হলো 2 পরমাণু হয়ে গেল। 2 পরমাণু হলে হবে কি? অণু হলে কি হয়? সংকেত। এরপর সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4। এরপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে সালফেট, ফসফরাস ইত্যাদি হতে পারে। তো এরকম আমরা বিষয়টা তো বুঝতে পারছি। যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানিয়ে দিবা। তাহলে এখন আলোচনা করব আমরা পরমাণুর ভেতরের কণা। পরমাণুর ভেতরের কণা, পরমাণুর ভেতরের কণা নিয়ে আলোচনা করব। একটি পরমাণু আমরা কাকে বুঝলাম? যেমন হাইড্রোজেন একটি পরমাণু, অক্সিজেন একটি পরমাণু। এই হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুটি আবার কি নিয়ে গঠিত? এই পরমাণুগুলো নিয়ে স্থায়ী 3টি কণিকা নিয়ে গঠিত। স্থায়ী 3টি কণিকার নাম হচ্ছে কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে পরমাণুর ভেতরের কণা বা কণিকার মধ্যে মূল কণিকার নাম বা মূল কণার নাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে এর প্রতীক হচ্ছে ইলেকট্রনের প্রতীক E, এর প্রকৃত আধান বা চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম্ব। এর প্রকৃত ভর হচ্ছে 9.110 × 10⁻28 গ্রাম। এর আপেক্ষিক আধান হচ্ছে -1, এর আপেক্ষিক ভর হচ্ছে 0 বা 0। প্রোটন, এর প্রতীক হচ্ছে P, প্রকৃত আধান বা চার্জ হচ্ছে +1.6 × 10⁻19 কুলম্ব।
এর প্রকৃত ভর হচ্ছে 1.673 ইন্টু 10^24 গ্রাম। আপেক্ষিক আধান হচ্ছে +1, আপেক্ষিক ভর হচ্ছে 1। মূল কণিকার নাম নিউট্রন, এর প্রতীক হচ্ছে n, প্রকৃত আধান বা চার্জ হচ্ছে 0 বা 0, প্রকৃত ভর হচ্ছে 1.675 ইন্টু 10^24 গ্রাম, আপেক্ষিক আধান হচ্ছে 0 বা 0, আপেক্ষিক ভর হচ্ছে 1। তাহলে আমরা একটি পরমাণুর মধ্যে স্থায়ী যে তিনটি কণিকা রয়েছে এই তিনটি কণিকার নাম আমরা পর্যায়ক্রমে এবং এর প্রকৃত আধান, প্রকৃত ভর, প্রকৃত চার্জ, আপেক্ষিক ভর, আপেক্ষিক আধান এগুলো সম্পর্কে আমরা, তাহলে আমাদের এই চারটিকে সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। এরপরে আমরা আলোচনা করব পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা অর্থাৎ এটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার, ইংরেজিতে বলা হয় অ্যাটমিক নাম্বার। পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো মৌলের একটি পরমাণুতে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। তাহলে আমরা পারমাণবিক সংখ্যা বলতে পারি এভাবে: কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন হিলিয়ামের পরমাণুতে 2টি প্রোটন সংখ্যা আছে, তাহলে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2টি। তাহলে এখানে থেকে আমরা বুঝলাম যে পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা এগুলো হচ্ছে একই। কিভাবে বুঝবো? যদি কোনো মৌলের মানে চার্জে পরিণত না হয়, কোনো মৌল যদি চার্জে পরিণত হয় বা কোনো পরমাণু যদি চার্জে পরিণত না হয় বা নিরপেক্ষ থাকে, তাহলে ওখানে কি থাকবে? মৌলের প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা একই থাকবে। তাহলে হিলিয়ামের নিউক্লিয়াসে কয়টি প্রোটন আছে? 2টি প্রোটন আছে। তাহলে এই প্রোটন সংখ্যাটাকেই বলা হয়েছে পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা বলা যায়। একই ক্ষেত্রে আমরা বলতে পারি অক্সিজেনের ক্ষেত্রে, যেমন অক্সিজেন ও দ্বারা প্রকাশ করা হয়। এই অক্সিজেনের একটি পরমাণু, এই পরমাণুর নিউক্লিয়াসে কয়টি প্রোটন রয়েছে? 8টি প্রোটন রয়েছে। কয়টি রয়েছে? 8টি। অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের নিউক্লিয়াসে কয়টি প্রোটন রয়েছে? 8টি প্রোটন রয়েছে। তাহলে এটা হচ্ছে অক্সিজেনটা হচ্ছে নিরপেক্ষ অবস্থায় রয়েছে। এখানে চার্জ নিরপেক্ষ থাকলে কি হবে? এর প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা একই হবে। প্রত্যেকটি মৌলের ক্ষেত্রে, প্রত্যেকটি পরমাণুর ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি পরমাণু যখন নিরপেক্ষ অবস্থায় থাকবে, প্রত্যেকটির প্রোটন সংখ্যা এবং প্রোটন সংখ্যা যা হবে, পারমাণবিক সংখ্যা তা এবং ইলেকট্রন সংখ্যাও তা। যদি কোনো মৌলের চার্জে পরিণত হয় বা পরমাণুটি চার্জে পরিণত হয়, তাহলে ওর মধ্যে কি ইলেকট্রন সংখ্যার পরিবর্তন ঘটবে, কিন্তু প্রোটন সংখ্যা একই থাকবে। ভর সংখ্যা অর্থাৎ ইংরেজিতে বলা হয় ম্যাস নাম্বার। ভর সংখ্যা ইংরেজিতে বলা হয় ম্যাস নাম্বার। তাহলে ভর সংখ্যা কাকে বলা হয় তা আমরা একটু লিখি। ভর সংখ্যা কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই মৌলের ভর সংখ্যা বলে। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে কত? 23। যেমন আমরা বলতে পারি সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23। তাহলে এখান থেকে যদি আমরা ভর সংখ্যা হচ্ছে 23, এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত হচ্ছে? 11। তাহলে 23 থেকে যদি আমরা 11 বাদ দিই, তাহলে কত হবে? এখানে 12 হবে, অর্থাৎ 12। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি এর নিউট্রন সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ নিউট্রন সংখ্যা কত হলো?
তাহলে নিউট্রন সংখ্যা কত আছে 12। তাই এখানে প্রোটন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা 12, ভর সংখ্যা হচ্ছে 23। তা আমরা প্রতীকের কোন দিকে কোন চিহ্নটা বসে আমরা এখন দেখব। প্রত্যেকটি মৌলের ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কোন দিকে বসে এখন আমরা দেখব চিত্রের মাধ্যমে। তা আমরা তো পূর্বে জানলাম যে পারমাণবিক সংখ্যাকে Z দ্বারা প্রকাশ করা হয়, ভর সংখ্যাকে A দ্বারা প্রকাশ করা হয় এবং নিউট্রন সংখ্যাকে হচ্ছে N দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে A, এটা হচ্ছে Z, এটা হচ্ছে N। তাহলে আমরা চিত্র আকারে একটি মৌলের নাম ধরি। এখানে মৌলটা হচ্ছে যে কোনো একটি মৌল ধরতে পারি, মনে করো সোডিয়াম। এই সোডিয়াম একটি পরমাণু, পরমাণু সংখ্যা তো বসে বা কোন দিকে, এই একটা পরমাণু, এই পরমাণুর দিক রয়েছে কয়টি, 4টি দিক রয়েছে। 4টি দিক, উপরের দিক, নিচের দিক, ডান দিক এবং বাম দিক। এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক, এটা উপরের দিক, উপরের দিক, এটা হচ্ছে নিচের দিক। ঠিক আছে, তা আমরা তো এগুলো বুঝি। বাম, তাহলে বাম দিকে নিচের দিকে বসে কি সংখ্যা, পারমাণবিক সংখ্যা অর্থাৎ Z সংখ্যা। ঠিক আছে, এইখানে Z সংখ্যা কত আছে, Z সংখ্যা হচ্ছে 11, এখানে Z সংখ্যা বসে। এরপরে ভর সংখ্যা বাম দিকে উপরের দিকে বসে, ভর সংখ্যা কত হচ্ছে এখানে 23। এরপরে নিউটন সংখ্যা কোন দিকে বসে, এই ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এর মাঝে নিউটন সংখ্যা বসে। তাহলে নিউটন সংখ্যা এখানে কত 12, এটাকে N দ্বারা প্রকাশ করা হয়। এবং পরমাণু সংখ্যা জানি আমরা মৌলের একটি প্রতীকের ডান দিকে নিচের দিকে বসে। তাহলে এখানে পরমাণু সংখ্যা কয়টি আছে, একটি, পরমাণু সংখ্যা হচ্ছে একটি। কিন্তু এখানে চার সংখ্যা কোথায় বসে, আমরা জানি মৌলের প্রতীকের ডান পাশে উপরের দিকে বসে, কিন্তু এখানে চার সংখ্যা নেই, কারণ এটা পরমাণুটি, এই পরমাণুটি হচ্ছে নিরপেক্ষ অবস্থায় রয়েছে। এর জন্য এর চার সংখ্যা কি হলো, শূন্য আছে অবস্থায়। যখন আমরা চার্জে পরিণত করব তখন হবে এখানে কি হবে, +1 হবে, তখন কি হবে +1। প্রিয় শিক্ষার্থী, বুঝতে সমস্যা হলে কমেন্ট করবা এবং অন্য কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা। চ্যানেলে এবং ভিডিওতে প্রথম হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং এর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবে, যাতে করে এরকম ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমরা দেখতে পারো। এরপরে পর্যায়ক্রমে আমরা পরের পার্টগুলো নিয়ে আলোচনা করব, যেহেতু ভিডিওটি একটি লং হয়ে যাচ্ছে।